নমস্কার। মিউজিক সিটির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের যে অনুষ্ঠানটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, অনুষ্ঠানটির শিরোনাম মেঘে ঢাকা তারা। এই শিরোনামেই আপনারা অনুভব করতে পারছেন যে এই অনুষ্ঠানটি কী ধরনের এবং কেমন ধরনের মানুষেরা এখানে আসবেন। আসলে আমরা যা কিছু দেখি বা যা কিছু শুনি, যার নান্দনিক উৎকর্ষতা সম্পর্কে আমাদের আর কোনো প্রশ্ন ওঠে না, বা যার নান্দনিক উৎকর্ষতা অসাধারণ পর্যায়ে যায়, সেই নির্মাণের ক্ষেত্রে কিছু মানুষ থাকেন যারা পাদপ্রদীপের আলো থেকে একটু দূরে থাকেন। হয়তো অনেক সময় তাদের নাম সামনে আসে না, তাদের পরিচয় সামনে আসে না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা। ওই যে বললাম, যা কিছু নির্মাণ, যা কিছু সৃষ্টি, সেটা সঙ্গীতের ক্ষেত্রেও যেমন হয়, চলচ্চিত্রের ক্ষেত্রেও হয়, অনেক কিছুর ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে দেখা যায় বেশ কিছু মানুষ নেপথ্য থেকে অসাধারণ পরিশ্রম করছেন এবং অসাধারণ প্রতিভার পরিচয় দিচ্ছেন। তেমনই কিছু মানুষকে নিয়ে এই মেঘে ঢাকা তারা অনুষ্ঠান, তাদের কথা শুনবো আমরা আজকে। যিনি আমাদের অতিথি, তাকে সামনে নিয়ে আসার আগে আপনাদের বলি যে আমরা যখন কোনো ভালো গান শুনি, সে যে ধরনের গানই হোক না কেন, এই গানে একটি গানকে নির্মাণের ক্ষেত্রে খুব ভীষণভাবে সফল করেন যারা, তারা হচ্ছেন যন্ত্রসঙ্গীতের শিল্পী। ভারতে, আমাদের দেশে প্রবাদ প্রতিম কিংবদন্তি বেশ কিছু যন্ত্রসঙ্গীত শিল্পী রয়েছেন। আমরা অনেকেই জানি না, পরিচয় জানি না, তাদের সম্পর্কে জানি না, কিন্তু তারা বহু বছর ধরে, কয়েক দশক ধরে তারা অসাধারণ কাজ করে চলেছেন। উল্লেখযোগ্য কিছু নাম আছে, হোমি মুল্লান আছেন, পারকাশনিস্ট, অসাধারণ কাজ করেছেন। ভানু গুপ্তা, গিটারিস্ট, যিনি রাহুল দেব বর্মন থেকে শুরু করে মুম্বাই চলচ্চিত্র জগতের সেইখানে বিশালভাবে কাজ করেছেন। অনেকে আছেন, আমাদের বাংলায় তো অসংখ্য আছেন। এমন কিছু মানুষজনকে নিয়ে আমাদের এই এপিসোড বা এই পর্বগুলি চলবে। আজকে যিনি আমাদের অতিথি, তিনি স্বনামধন্য একজন তবলা শিল্পী। স্বর্ণযুগের যে গান, যে গানগুলি আমাদের অন্তরে একেবারে স্থায়ীভাবে বসে রয়েছে, সেই গানের, বহু শিল্পীর সহযোগী তবলা শিল্পী হিসেবে তিনি কাজ করেছেন, এবং তার কাজের যে সময়সীমা 4টি দশক অতিক্রান্ত, অর্থাৎ 40 বছর বা তারও বেশি সময় ধরে তিনি কাজ করছেন। আসুন বন্ধুরা, আমি অত্যন্ত সৌভাগ্যবান আজকে যে তাকে এখানে পরিচয় করিয়ে দেবো আপনাদের সঙ্গে। শিল্পী সুমন দাস, আমাদের তবলা শিল্পী। সুমন দা, মিউজিক সিটির এই স্টুডিওতে আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। নমস্কার সুমন দা। নমস্কার। মিউজিক সিটি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আপনার 2 হাত কথা বলে, কিন্তু আজকে আপনাকে কথা বলতে হবে। আপনার কাছ থেকে আপনার এই যে দীর্ঘ অভিজ্ঞতা, এই যে 4 দশকেরও বেশি সময় ধরে এইভাবে কাজ করছেন আপনি, এ শোনার আমাদের বড় সৌভাগ্য যে আপনার কাছ থেকে এগুলো আমরা শুনবো। তো একটু শুরুর দিকের সময় থেকে শুনি। প্রথম শুরু করলেন, আমার মনে হয় আপনার সঙ্গে আলাপচারিতায় আমরা যেটা জেনেছি যে ডক্টর ভূপেন হাজারিকা ওইরকম একজন কিংবদন্তি শিল্পী, তাকে দিয়ে শুরু হলো কাজ। এইবারে আপনি বলুন। প্রথমত জয়দীপ দাকে অনেক ধন্যবাদ, মিউজিক সিটি চ্যানেলকে অনেক ধন্যবাদ, আমার আন্তরিক অভিনন্দন জানাই এই চ্যানেলকে, যে সঙ্গীত জগতের এইরকম একটা কোণা থেকে, এরকম একটা কোণাতে তারা ক্যামেরা ফেলছে। সেটা হচ্ছে গিয়ে, সেই কোণাটা কি, কোণা কেন বললাম, কোণাতে খুব কর্নারে থাকে সঙ্গীত জগতের একটা সেকশন, কিন্তু যাদেরকে ছাড়া সঙ্গীত অপূর্ণ থেকে যায়, সেই মিউজিশিয়ানসরা দেখবেন কোনো একটা বড় অনুষ্ঠানে পেছনে থাকে। সেই পেছন দিকে আজকে মিউজিক সিটি চ্যানেলের ক্যামেরাটা গেছে। তার জন্য সত্যি আমি খুব আপ্লুত এবং আনন্দিতও যে এতটা ভেবেছে ওনারা। যাই হোক, সেই কথায় আমি পরে আসছি। এটা একটা খুব বড় দিক, খুব বড় চিন্তাভাবনা, একটা দারুণ কনসেপ্ট। তা আমি জয়দীপদার কথা টেনে বলছি যে আমার এই মিউজিক নিয়ে চলছি আজ প্রায় ধরুন 40 বছর হয়ে গেল। কারণ আমার মনে আছে আমি 1986 থেকে আমি বাজানো শুরু করেছি। আজকে এটা 2026, 40 বছর চলছে। তো 86 সাল থেকে অনেক
মানে ঘাত প্রতিঘাত, অনেক স্ট্রাগল। সেটা যারা আমাকে দেখেছে বা আমার পারিপার্শ্বিক, আমার কো মিউজিশিয়ানস, মানে অনেক সিঙ্গার্স এবং মিউজিশিয়ানস যারা আমাকে ছোটোবেলা থেকে দেখছেন, ওনারা অবশ্যই জানেন। তাদের মধ্যে কেউ আছে, কেউ হয়তো নেই আমাদের মধ্যে, তারা সবাই জানেন যে সুমন দাস কি করেছে বা কি কষ্ট করে আজকে এই জায়গাতে এসে দাঁড়িয়েছি। তো 86 সাল থেকে আমার কেন খুব পরিষ্কার মনে আছে, 86 সালে আমি প্রথম মানে একজন আর্টিস্টের সাথে আমার প্রথম আমার এই মানে কো মিউজিশিয়ান হিসেবে পথ চলা শুরু করি। আচ্ছা। মানে যাকে বলে মানে মিউজিক অ্যাকম্পানিস্ট তবলা প্লেয়ার। আমার বাবাও তবলা প্লেয়ার ছিলেন। আজকে আমার বাবা নেই আমাদের মধ্যে, আমার বাবা তবলা প্লেয়ার ছিলেন। আমার মা আছেন এখনও জীবিত। তা আমাদের পরিবারটা সঙ্গীতের পরিবার। আমার মা ক্লাসিক্যাল গান বাজনার মধ্যেই ছিলেন, আর বাবাও তবলা দিয়েই আমার বাবার জীবন চলেছে প্রথম থেকেই। আমার বাবা বিখ্যাত, আমাদের বেনারসের বিখ্যাত তবলা বাজিয়ে ভারতবর্ষের কিংবদন্তি শান্তাপ্রসাদ মিশ্রের ছাত্র ছিলেন। তাই শান্তাপ্রসাদ মিশ্রের কাছে বাবা যাবতীয় যা কিছু তালিম নিয়েছিলেন। আমার বাবার নাম নবগোপাল দাস। তা নবগোপাল দাস আমার বাবা, আমার গুরু। তা যাবতীয় যা তালিম নিয়েছিল আমি আমার বাবার কাছ থেকেই সব তালিম যতটুকু পেরেছি নিয়েছি। তো সেই থেকে বাজাতে স্বপ্ন ছিল যে একটু উচ্চাঙ্গ সঙ্গীতদের দিকে যাব, তবলাটাকে সেইভাবেই বাজাবো। কিন্তু যা হয় আমাদের মতো এরকম ফ্যামিলিতে, বাড়ির বড় ছেলে আমি, তাই সেই আমলে আজকে যেমন দেখুন মিউজিশিয়ানদের খুব ইজি হয়ে গেছে, পয়সা পাওয়াটা কিন্তু এখন খুব কঠিন ব্যাপার নয়। এখন খুব পয়সাটা খুব ইজি আর্ন করতে পারে মানে এখনকার মিউজিশিয়ানরা বা সিঙ্গাররা। কিন্তু আমার সময়তে তখনও কিন্তু বেশ কষ্ট ছিল গান গেয়ে বা বাজিয়ে পয়সা পাওয়া। সেটা আমি বলছি 86 সাল। এবার তার আগের অবস্থা, আগের পরিস্থিতি ভাবুন, আমার বাবাদের সময় 60s শেষ দিক বা 70s পুরোটা, 80s পুরোটা, মানে সেই সময় যেন মানে তবলা বাজিয়ে পয়সা পাওয়া বিরাট ব্যাপার, বা গান গেয়েও পয়সা পাওয়া বিরাট ব্যাপার। তারা কি করেছেন না, বেশিরভাগ জীবনটাই তাদের গেছে এই মানুষকে আনন্দ দিয়েছে, কিন্তু বিনিময়ে পয়সা পায়নি। আমাদের বাবারা যেই সময় মিউজিক করেছেন খুব কম লোক পেয়েছে, একদমই যে পায়নি তা না, সেই সময়ও প্রচুর সফল মানুষ এসছে, প্রচুর মানুষ সফলতা পায়নি। হয়তো আমার বাবা অতটা সফলতা পাননি, কিন্তু সঙ্গীত নিয়েই তো ছিলেন। হ্যাঁ, সফলতা সবার জীবনে আসে না, সেটা মানুষের ভাগ্যর উপরে অনেকটা নির্ভর করে। তো সেই জায়গা থেকে আমি আমার বাবার রাস্তা ধরে এগোতে যখন দেখলাম যে না, উচ্চাঙ্গ সঙ্গীত বা ক্লাসিক্যাল মিউজিক বাজিয়ে তবলা প্লেয়ার হয়ে আমাকে পয়সা ইনকাম করতে গেলে প্রচুর সংগ্রাম। আমি সেই জায়গায় পৌঁছতে মানে আমার পেট চলবে না, আমি সংসার চালাতে পারবো না। আর বাবাও একটু অসুস্থ ছিলেন, আমাদের পরিবারে আর্থিক অভাব অনটন যথেষ্টই ছিল। বাধ্য হয়ে তখন আমি আসলাম যে একটু ইজি ওয়েতে আর্ন করা যায়, একটু লাইট গান বাজালে। এই তখন আমি সত্যি কথা যদি আমি বলছি, আমি যন্ত্রসঙ্গীতে মানে গানের সাথে অ্যাকম্পানি বলতে কি, প্রপারলি অ্যাকম্পানি করাটা আমি বুঝতামই না সেই সময়। আমার বাবা আমাকে জায়গায় নিয়ে যেত, আমি তো তবলা লহরা বাজাতাম। হয়তো কখনো সেই সময় যারা কিছু যারা আমাকে অ্যালাউ করতো তাদের সাথে একটু সেতারে একটু বাজালাম, বা একটু নাচের সাথে, কত্থক নাচের সাথে বাজালাম। আমি এইভাবেই তবলাটা বাজাতাম, লহরা বাজাতাম। তারপরে দেখলাম যে না, আমার বাবাও দেখলো যে এরকম বাজাচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না, পেটে তো সেই গামছা বেঁধেই থাকতে হচ্ছে, পয়সা নেই। তা তখন আমিও আস্তে আমার 16-17 বছর বয়স হলো, বুঝলাম যে সংসারে খুবই অভাব, পয়সা দরকার। বাজারের পয়সা, সকালে উঠলেই দেখা যাচ্ছে বাজারের পয়সা নেই, হাত ফাঁকা। ওই তখন আমার মাথায় এলো কিভাবে পয়সা ইনকাম করা যায়। ওই চিন্তাই আমাকে নিয়ে এসছে আজকে এই কমার্শিয়াল মিউজিকের জগতে। কমার্শিয়াল মিউজিক সবটাই কমার্শিয়াল, তা লাইট গানের জগতে আমাকে নিয়ে এসছে। তা আমি ওই বাজানো শুরু করলাম। প্রথম আমার জীবন শুরু হয় একজন রবীন্দ্রসঙ্গীত আর্টিস্ট মৃগাঙ্ক সরকার বলে, ডক্টর মৃগাঙ্ক সরকার, উনি রবীন্দ্রভারতীতে ছিলেন। তা আমার সেই দিনটা এখনও মনে আছে, 1986 সাল।
তখন আমি প্রপার ইন্ডাস্ট্রিতে আসিনি, খুবই বাচ্চা বয়স। আমি 84 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা তা মাধ্যমিক দেওয়ার পর থেকে এই এদিক ওদিক আমি মানে যা সুযোগ পাওয়ার জন্য ছোটাছুটি করে বেড়াই, কিন্তু কেউই বাজাতে নেয় না। সুযোগ পাওয়ার জন্য ছুটে বেড়াই, বাজাতেও তখনও বুঝতামও না কীভাবে লাইট গান বাজাতে হয়, যেখানেই বাজাতাম আমি রিফিউজড হতাম। তো এই করতে করতে তখন দেখলাম যে না, কিছু তো একটা, তখন এই দয়ালু মানুষটি আমাকে বললো যে কেউই তো আর একদিনে বড় হতে পারে না, সফলতা পায় না, ঠিক আছে তুই আমার সাথে বাজাতে বাজাতে শেখ, একদিন তুই ঠিক জায়গা পাবি। তো ওই আমার মনে আছে প্রথম ওনার সাথে আমি বাজাতে গিয়ে 15 টাকা ইনকাম করেছিলাম, প্রথম দিন 15 টাকা পেয়েছিলাম। এটা 86 সাল? 86 সাল। আচ্ছা। তাতে আমার মনের যে সেদিনে খুশি, আজকে হয়তো কোনো জায়গায় 15,000 টাকাও পাই, কিন্তু সেই খুশিটা আমি আজ অবধি ভুলতে পারিনি। 15 টাকা পাওয়ার আনন্দটা, জীবনে প্রথম বাজিয়ে 15 টাকা পেয়েছিলাম। আর উনি আমাকে একটা পাঞ্জাবি গিফট করেছিল। আচ্ছা। আমার ভালো জামা ছিল না বলে একটা পাঞ্জাবি চুড়িদার গিফট করেছিল। তো সেই জায়গা থেকে আমি স্ট্রাগল করতে 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 তারপরে আস্তে আস্তে ওই যে আমার জীবন শুরু হলো 86 সালে বাজিয়ে। তারপরে আমার পাড়াতে আমার এক কাকু ছিল, মিন্টু মুখার্জি বলে। আমি মিন্টুদা, আমি প্রথম কাকু বলতাম, পরে তো দাদাই বলা শুরু করলাম। মিন্টুদা আমাকে খুব সাহায্য করেছে। আমার বাবার বন্ধু স্থানীয় ছিল। বাবা বললো এরকম যে আমার ছেলেটাকে একটু কোনো জায়গাতে একটু বাজাবার সুযোগ করে দে না। তখন মিন্টুদা আমাকে হাতে ধরে ভূপেন হাজারিকার কাছে নিয়ে যায়। 86 সালেই আমার প্রথম পদার্পণ ভূপেন হাজারিকার ঘরে। এবং তখন ওই বাজাতে হবে, তখন তো এরকম কথায় কথায় ইউটিউব চালিয়ে গান শুনে নেওয়া এইসব সুযোগ ছিল না। ওই ক্যাসেট রেকর্ড শুনে শুনে গান শুনতে হতো। ওই শুনে ক্যাসেট শুনে চালিয়ে বাজনা বাজনা তুলে তারপরে কোন গানে কীভাবে বাজিয়েছে ওইভাবে যে ঠেকাগুলো আছে ঠেকাগুলো বাজিয়ে নিজেকে তৈরি করতাম। ওই আমি 86 সালে মনে আছে প্রথম ভূপেন হাজারিকার সাথে চান্স পাই বাজাবার। ওই আমার জীবন শুরু। তারপরে আমার জীবনে একে একে ভূপেন হাজারিকা, পিন্টু ভট্টাচার্য, এরা সব স্বর্ণযুগের শিল্পীরা। কিন্তু আমি তো অ্যাকচুয়ালি বলতে গেলে প্রপার স্বর্ণযুগে বাজাবার সুযোগ পাইনি। সেই সময় আমি তো এই বয়সে ছিলাম না। আমি যখন এসেছি তখন স্বর্ণযুগ মোটামুটি সেই হিসাবে স্বর্ণযুগ নেই, 80s একদম শেষ দিকটা। তখন বাপি লাহিড়ী, আর ডি বর্মনের গানের ইয়েটা তখন পুরো বাপি লাহিড়ীর যুগ, ফুল 80sটা পুরো বাপি লাহিড়ী। প্রচণ্ড সব দারুণ হিট গান সব মনে আছে। তো ওইসব গানগুলো শুনতে ভেতরে ওই রিদিমের যে একটা, আমাদের মুম্বাই ঘরানার রিদিমের যে একটা, আমরা যেটাকে বলি লচক, রিদিমের একটা লচক, একটা অদ্ভুত টাইপের একটা স্পার্ক, সেটা আমার ভেতরে কাজ করতে লাগলো। এই আমি আস্তে আস্তে দেখলাম যে না, আমি তো বাজাতে পারছি টুকটুক করে। এই আমার আস্তে আস্তে উত্থান। তারপরে একে একে পিন্টুদা, মানে পিন্টু ভট্টাচার্য, বনশ্রী সেনগুপ্ত, নির্মলা মিশ্র, সুজাতা সরকার, এরকম একে একে আর্টিস্ট আমার জীবনে পরপর এসছেন। অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজী চট্টোপাধ্যায় দীর্ঘদিন বাজিয়েছি। পরবর্তীতে আমাদের এই জেনারেশনের যারা এসছেন, জেনারেশন আর্টিস্টরা, যেমন রাঘব, আমাদের বন্ধুবান্ধব স্থানীয় রাঘব, নচিকেতা চক্রবর্তী, তারপরে লোপাদি, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, শম্পা, অনেক আর্টিস্টদের সাথেই পরপর বাজাতে তার সাথে এই আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির রেকর্ডিং জগতেও ঢুকলাম। 90 সাল থেকে রেকর্ডিং জগতে বাজাবার সুযোগ পেলাম। এই যে 90 সাল থেকে আমার গাড়ি চলা শুরু হয়েছে, আজকে 2026, আজকে এই মুহূর্ত পর্যন্ত আমি সিটি মিউজিকের ঘরে বসে আছি এই সঙ্গীত নিয়েই, আপনার সামনে এবং আপনাদের সামনে। অসাধারণ অভিজ্ঞতা। এবং এটা খুব সত্যি কথা, যিনি সাফল্যের পথে এগিয়ে আসেন বা সাফল্যের একটি জায়গায় পৌঁছন, মানে সেই কথা আছে না, বিনা সংগ্রামে কোনো কিছু পাওয়া যায় না, প্রচণ্ড লড়াই করে সেখানে আসতেই হয়। এবং আপনার কথা শুনে সেটি আমরা খুব মর্মে উপলব্ধি করছি যে এইভাবে কত কঠিন পথ আপনাকে পেরিয়ে আসতে হয়েছে। এইবারে আমার খুব শোনার যেটা ইচ্ছে হচ্ছে, আমার মনে হয় আমাদের শ্রোতা বন্ধু দর্শকরা যারা রয়েছেন তারাও শুনতে চাইবেন যে ডক্টর ভূপেন হাজারিকা ভারতের সঙ্গীত জগতের একজন কিংবদন্তি শিল্পী। নিশ্চয়ই। এইখানে আপনার একটু অভিজ্ঞতা বলুন, আপনার তার সঙ্গে প্রথম সাক্ষাৎ, প্রথম তার সঙ্গে কোনো মঞ্চে বাজানো বা কোনো অনুষ্ঠানে বাজানো, সেই অভিজ্ঞতা একটু 2-4টে কথা যদি একটু তার সম্পর্কে শুনি। ডক্টর ভূপেন হাজারিকা
ভূপেনদা। তা আমি কাকু বলতাম, ভূপেনদা বলতে সাহস পাইনি প্রথম দিন যেদিন গেছি। তা ঢুকেছিলাম, ঢুকে খুব ঘাম হচ্ছিল, কানে দুদি দিতে গরম বেরোচ্ছিল, দেখি ভূপেন হাজারিকা সামনে বসে আছে। আর আমি 78 সাল আমার মনে আছে খুব ভালো, বাচ্চা বয়স হলেও মনে আছে। 78 সাল পুরো বছরটা ছিল ভূপেন হাজারিকার, সেই বন্যার বছর। আর ভূপেন হাজারিকার সেই বিস্তীর্ণ দুপারে, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, মানুষ মানুষের জন্য, ও মালিক সারা জীবন কাদালে, যখন এইসব গানগুলো সুপার ডুপার হিট চারিদিকে মানে আকাশে বাতাসে বাজছে, ওই গানগুলো আমি খুব শুনতাম। তো ওই গানগুলো আমার মনে মনে ঘুরতো। তা আমার ওই ওই জায়গা থেকে আমার একটা কনফিডেন্স ছিল যে আমাকে তো ভূপেন হাজারিকার সাথে নিয়ে এসেছি, ওই গানগুলি তো আমি জানি, ঠেকাগুলি তো আমি পারবো বায়াতে, যাই না। কিন্তু সামনে যখন ওনাকে দেখলাম তখন ওটা খুব ভয়ে কাজ করছিল। তো যাই হোক, তা আমি তো ওখানে বাজাতে গেছি একদমই বাচ্চা ছেলে তখন, কিন্তু সেখানে অনেক সিনিয়র মিউজিশিয়ানরা ছিল কলকাতার, যেমন তাদের নাম না বললেই না আজকে। ওখানে তখন ভায়োলিন বাজাতেন ভূপেনদার সাথে, তারা আজকে আমাদের মধ্যে নেই, বিখ্যাত ভায়োলিনিস্ট সমীর শীল। এই জেনারেশন অনেকেই তাকে দেখেননি, সমীর শীল। আচ্ছা, তারপরে তাপস ভৌমিক বাজাতেন অ্যাকর্ডিয়ান, প্রতাপ রায় বাজাতেন অ্যাকর্ডিয়ান। প্রতাপ রায় আমাদের মধ্যে এখন নেই, ইনি ছিলেন। তারপরে সরোজ বড়ুয়া বাজাতেন স্ট্রোক ইনস্ট্রুমেন্ট, ম্যান্ডোলিন, ব্যাঞ্জো, এসব বাজাতো ভূপেনদার সাথে। সরোজ বড়ুয়া খুব কাছের লোক ছিল। আর তবলা বাজাতো প্রখ্যাত তবলিয়া আমাদের এই জগতের চঞ্চল খান। আমি চুনু কাকু বলতাম, সবাই চুনুদা নামে চেনে। চঞ্চল খান, প্রীতিময় গোস্বামী, খুব খুব ভালো তবলা প্লেয়ার, দারুণ, আমাদের সিনিয়র, প্রচুর ভালো ভালো গান ওনার বাজানো। প্রীতিদার, আমি প্রীতিদা বলি। তো ওনারা আমার আগে থেকেই ভূপেনদার সাথে বাজিয়ে যাচ্ছে। তা কি হয় না, একটা টিমের মধ্যে থাকলে সাপোর্ট পাওয়া যায়। এবারে আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে প্রীতিদা, আমাকে গাইড করছে চুনুদা, আমি ওনাদের সাথে বসে, তখন ভূপেনদা ডবল রিদিম নিত, দুটো তবলা বাজে। এবারে প্রীতিদা বাজাচ্ছে, এবারে আমি ওদের সাথে 2-3 দিন একসাথে বাজাতে আমি তো সাপোর্টে বাজাচ্ছি, কারণ ওরা তো আমার থেকে সিনিয়র, ওনাদের গানগুলো। আর সব শিল্পীরই একটা চলন থাকে গানের, আর তার কিছু পছন্দর ঠেকা থাকে। এবারে ওই চুনুদা এবং প্রীতিদা ওরা জানতো ভূপেনদা কোন ঠেকায় খুশি, এবার ওই ঠেকাগুলো বাজাতো। আর আমি সেটা ওদের সাথে বসে বাজিয়ে আমিও রপ্ত করবার চেষ্টা করতাম। তো এই করতে করতে আমার দিকে একটা ঘটনা মনে আছে। হঠাৎ কোনো এক কারণে, তা না, প্রথম দিন ভূপেনদা বলেছিল, আচ্ছা মিন্টু, ও বাজাতে পারবে তো? দেখুন না দাদা, হয়ে যাবে, মিন্টুদা বলছিল। আমার বন্ধুর ছেলে, হাত খুব তৈরি এমনি, কিন্তু এই লাইট গান বাজাতে পারে না, আপনার সাথে থেকে দরকার খুব নিডি বাজা। আচ্ছা নিশ্চয়ই নিয়ে রাখো ওকে, নিয়ে রাখো। এই ভূপেনদার কথাটা আমার মনে আছে, নিয়ে রাখো ওকে, নিয়ে রাখো। তো আমি প্রথমেই ভূপেনদার সাথে আমার সেই প্রথম প্লেনে চড়া, গুয়াহাটি প্রোগ্রামে গেলাম। আমার সেই যারা একসাথে গেছিলাম সব মানুষগুলোকে মনে আছে। বিখ্যাত ভেকা গাঙ্গুলি ছিল, যা রবীন্দ্র গাঙ্গুলি, বিখ্যাত পারকাশন বাদ, আমাদের খুব পুরনো স্বর্ণযুগের পারকাশন, সাইড পারকাশন প্লেয়ার, উনি ছিলেন। এই চুনুদা ছিলেন, সমীর শীল ছিলেন, এরা সবাই ছিলেন। তো স্বরাজ বড়ুয়া ছিলেন। তা আমি সেখানে প্রথম জীবনে ভূপেনদার সাথে প্লেনে করে গুয়াহাটি প্রোগ্রাম করলাম, তারপরে আসলাম, তারপরে টুকটুক করে ভূপেনদার সাথে বাজাচ্ছি। একদিন হঠাৎ আমার যেটা বলতে যাচ্ছিলাম মনে পড়লো, একদিন চুনুদাও তবলা মানে কোনো অন্য কাজে ব্যস্ত, প্রীতিদাও অন্য কাজে ব্যস্ত, এইটা আমার স্মরণীয় ঘটনা। তো আমি তখন ভূপেনদার 3 নম্বর তবলা প্লেয়ার। তা তো আমাকে বললো, তোর কিন্তু আজকে, মিন্টুদা আমাকে বললো, তোর কিন্তু খুব দায়িত্ব, আজ কিন্তু কেউ নেই, তুই একা সামলাতে পারবি তো দাদার মানে ফুল শো? আমি তো খুব, আমার যতই হোক একটা মানে ভিড়ে পড়ে ঠিক বেরিয়ে যাওয়া যায়, কিন্তু যখন একা পারফরমেন্সের সময় একা পড়লে তখন সেই যে জায়গাটা রক্ষা করা, এটা একটা খুব চাপের ব্যাপার। কারণ আমি তো তখন জুনিয়র বাচ্চা। তো আমি কী করি, এবার সরোজদা আমাকে হঠাৎ বলছে, সুমন এক কাজ কর, তুই সোজা ভূপেনদার কাছে চলে যা, একদম ভূপেনদার সামনে গিয়ে একদম গিয়ে বল, দাদা আমি তো বাচ্চা ছেলে, প্রথম আপনার সাথে একা বাজাবো, যদি কিছু ভুল টুল হয় আপনি কিন্তু মাফ করে দেবেন আমায়, আপনি কিন্তু বকবেন না। আমি এটা গিয়ে বলতে পারবো? আর যাই হোক, আমি সরোজদার কথা মতো আমি গেছি ভূপেনদার সামনে। দাদা, হ্যাঁ বলো, আরে সুমন বলো। আমি বলছি, দাদা আজকে তো চুনু কাকুও নেই, প্রীতিদাও নেই,
অন্যদিন তো ওনাদের সাথে আমি বাজাই, আজকে তো আমি একা বাজাবো, যদি কিছু ভুল টুল হয়ে যায় আপনি একটু দেখে নেবেন। এই তুমি যাও তো, গিয়ে তবলা নিয়ে বসো, তুমি যা বাজাবে, তুমি যেরকম বাজাবে আমি তোমার সাথে গান গাইবো, যাও। বাহ বাহ। এত বড় সাপোর্ট, মানে তুমি যেরকম বাজাবে আমি তোমার সাথে গান গাইবো, এই কথাটা আমি আজও মানে ভুলতে পারবো না, সেই সাপোর্টটা ভূপেনদার। সেই বাজালাম সুন্দরভাবেই, উনি আমাকে স্টেজে ইয়ে করলেন এবং বললেনও যে আমার সাথে একদমই খুব ছোট ছেলে সে বাজাচ্ছে, বাচ্চা ছেলে, আপনারা ওর বাজনা ওকে আশীর্বাদ করবেন, ও যেন আগামী জীবনে অনেক বড় হতে পারে। এই অনুষ্ঠানটা কোথায়? এই অনুষ্ঠানটা হয়েছিল স্কুপে, আচ্ছা। আমাদের এই ইয়েতে এতে মানে গঙ্গাবক্ষে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেই অনুষ্ঠানটা আমার মনে আছে। তো তারপর থেকে দাদা অনেক রেকর্ডিং বাজিয়েছি, ওনার যে মিউজিক ডিরেকশানে কিছু কিছু রেকর্ডিং হতো HMV-তে, সেগুলো বাজিয়েছি। তাই যে ওরকম ভূপেনদা চলতে তাও তো ভূপেনদা রুদালি টুদালি এইসব ছবি নিয়ে ব্যস্ত হয়ে ওর বাইরে চলে গেলেন, তখন বাইরেই বেশি থাকতো, বম্বেতে থাকতো। এই করতে করতে তারপরে আরও শিল্পী, তারপরে এই বাজাতে বাজাতে আমার আরও মনে পড়ছে এইদিকে পথ চলতে চলতে তারপরে 90 সালে আমি যখন রেকর্ডিং লাইনে ঢুকলাম, সেখানেও আরেক ঘটনা। একদম যখন বাজাতে বসেছি প্রথম জীবনে, একদম বিশাল রেকর্ডিংয়ের দায়িত্ব আমার সামনে অজয় চক্রবর্তী, ওনার গান বাজাতে হবে। এতে বুঝতেই পারছেন একটা কীরকম স্নায়ুর চাপ হয় একজন নতুন তবলা প্লেয়ার হিসেবে, আর তখন অজয়দা মধ্য গগনের নাম, অজয় চক্রবর্তী। যাই হোক, সে বাজিয়ে আমি পার হয়েছিলাম, বাজিয়েছিলাম, সম্মানও পেয়েছি, সে ভালোবাসাও পেয়েছি, এই আর কি, এইভাবেই চলছে এখনো। বাহ, একদম চমৎকার। এই শিল্পীদের সঙ্গে যে অভিজ্ঞতা আরও আছে আপনার, আমি সেটা শুনবো, কিন্তু তার আগে আপনার কাছে আমার খুব জানতে ইচ্ছে করছে যেটা, আপনি আমার মনে হয় দুটো যুগের যে বিভাজন বা সন্ধিক্ষণ সেটা আপনি দেখেছেন। আপনি রেকর্ডিংয়ের যে কথাটা বলছিলেন, একটা সময় রেকর্ডিং অন্যরকম ছিল, এখন একেবারে প্রযুক্তিগত দিক থেকে এত উন্নত, একদম চেঞ্জ হয়ে গেছে। মানে আমরা যেটা শুনেছি, আমরা সাধারণ মানুষ জানি যতটা, যে প্রথম থেকে একসঙ্গে সবাই মিলে বাজাচ্ছেন, গায়ক গাইছেন বা গায়িকা গাইছেন, একটা ভুল হয়ে গেলে আবার প্রথম থেকে পুরো একজনের ভুলের জন্য সবাইকে তার মাসুল গুনতে হতো। এই অভিজ্ঞতাটা একটু বলুন, আপনি আগে যেটা দেখলেন আর এখন যেটা দেখছেন। যার জন্য এই যে আমি আপনার প্রশ্নের আমি এখনই মনে থাকতে থাকতে বলি যে একজনের ভুল হলে সবার মাসুল গুনতে হতো, এইটা না সিঙ্গারদেরকে আর মিউজিশিয়ানদেরকে পারফেকশনিস্ট হিসেবে তৈরি করেছে। একজনের ভুলে সবার মাসুল গুনতে হতো। কেন বলছি, তার মানে প্রতিটি একজন, মানে যারা মিউজিশিয়ান এবং যে সিঙ্গার, সে সবসময় খুব সাবধানে থাকতো এবং উইথ ভেরি পারফেকশন সে পারফর্ম করবার চেষ্টা করতো, যে যাতে আমার ভুল না হয়। কারণ আমি যদি ভুল করি, আবার রেকর্ডিংটা গোড়া থেকে রিটেক হবে, এতগুলো মানুষ আবার তারা আমার জন্য তারা আবার বাজাবে। এইটা তখন যে ভুল করতো তার মধ্যে একটা প্রচণ্ড একটা অস্বস্তি বোধ হতো। আজকে মনে করুন আমি একটা এমন জায়গায় ভুল করে ফেললাম, ও বাধ্য হলো কাট করতে, বা সিঙ্গারও এমন কোনো একটা জায়গায় ভুল করে ফেললো, বাধ্য হলো কাট হতে, তখন সব চোখগুলি যে ভুল করতো, এতগুলো লোকের চোখ কিন্তু ওই লোকটার দিকে, ভুল করলো আবার প্রথম থেকে বাজাতে হবে। যেটা আজকে তো সেসব কোনো ব্যাপারই না, যে যার মতো কে কোথা থেকে বাজিয়ে পাঠিয়ে দিচ্ছে ওয়েব, এখন তো কোনো ব্যাপার না। তো সেই সময় ওই জন্য না ওয়ান শট মিউজিশিয়ান তৈরি হয়েছিল। আমাদের একটা কথা আছে, ওয়ান শট পারফর্ম, মানে ওয়ান শট পারফেক্ট করতে হবে। আমি যদি কোনো কিছু ভুলটা ঠিক করার যদি অপশন পাই, সেটা তো আমাকে সুযোগ দেওয়া হলো, কিন্তু আমার কোনো অপশন নেই, আমাকে একবারেই পারফেকশন রাখতে হবে, সেটাকে মানে ওয়ান শট গোল যাকে বলে। এইটাতে আমি খুব বিশ্বাসী, যার জন্য আমি মনে করি এই রেকর্ডিং যে আমরা বাজাই, আমরা আজকাল সেশন বলে সবাই, সেশন বাজাই, সেশন মানে আমি রেকর্ডিংই বলি। তো রেকর্ডিং যে আমরা বাজাই, এখন কি হয়েছে, পাঞ্চ সিস্টেম আছে, আমি একবার ভুল করলে 4 বার পাঞ্চ করে নিচ্ছে কম্পিউটারে, আমার যেই বাজনাটা ভালো আছে সেটাকে কপি পেস্ট করে নিতে পারছি। হ্যাঁ, আমি একবারে কোনো একটা জিনিস যতটা পারফেক্ট বাজাতে পারছি, ওই সেম বাজনাটা হয়তো 4 বারই সেম পারফেকশন বাজাতে পারবো না, সুতরাং হয়তো 4 বার বাজালাম, তার মধ্যে যেটা বেটার বা বেস্ট সেটাকে কপি পেস্ট করে নিতে পারছে। কিন্তু তখন কিন্তু যে একবার বাজাবো ওইটাই যতটুকু বেটার হলো বা যা বেস্ট হলো ওটুকুই থাকবে।
এইটা ছিল আজকের কাজ আর সেই সেই সময়কার কাজের মধ্যে মজা। হ্যাঁ, যার জন্য তখন কি করতে হতো না, আমাদেরকে একবারে ঠিক বাজাতে হবে, প্রত্যেকের দিক থেকে সজাগ থাকতো। যে যে আমাদের ইয়ের মধ্যে যে সিঙ্গার যিনি গাইছেন দাঁড়িয়ে, আর টোটাল ঘর ভর্তি মিউজিশিয়ান বাজাচ্ছে, 15 জন 20 জন। বম্বেতে তো এর থেকে আমি শুনেছি, আমি তো আর বম্বেতে কাজ করিনি, শুনেছি প্রচুর লোক বাজাতো। আমাদের কলকাতার যত লোক বাজাতো তার হয়তো 3 গুণ 4 গুণ লোক বম্বেতে একসাথে কাজ করছে। আমাদের এখানে তাও আমাদের এমনও হয়েছে, আমরা একসাথে কলকাতায় 20 জন শুধু রিদম প্লেয়ার একসাথে বসে বাজিয়েছি। আজকের দিনের মানুষ ভাবতেই পারে না, সেই ফ্লোরটাই দেখেনি। 10খানা ঢোলক একসাথে বাজাচ্ছে, 4টে তবলা, আমরা 4 জন একসাথে তবলা বাজাচ্ছি, 10 জন ঢোলক বাজাচ্ছে, 2 জন কঙ্গো বাজাচ্ছে, 3 জন ডাব বাজাচ্ছে। ওই ফ্লোরের ছবিটা আজকের মানুষের দুর্ভাগ্য। আজকের জেনারেশন, আজকের লোকরা, আজকের মানে মিউজিশিয়ানরাও সেরকম ফ্লোরে বাজাবার সুযোগ পায় না, কেন ওটা তো আর হবেই না, আর মানুষরাও দেখতে পায় না ওরকম ফ্লোর। ঠিক ঠিক। হ্যাঁ, সেই সময় একটা এরকম ছিল যে একবারে ঠিক বাজাতে হবে। সেই ওইটাই হচ্ছে গিয়ে আজকের কাজ আর সেদিনের কাজের মধ্যে তফাৎ। ঠিক ঠিক। আজকে মানে আজকে কি হচ্ছে না, আমি সাপোজ একটা গান বাজাতে যাচ্ছি, একটা গানের রেকর্ডিং হচ্ছে ধরুন 1 মাস ধরে। যিনি সিঙ্গার তিনি হয়তো মুখরাটুকু গিয়ে চলে গেছেন, ওনার সময় নেই, উনি নানা কাজে ব্যস্ত, কবে অন্তরা গাইবে ঠিক নেই, বসে আছে সবাই গানের সাথে যারা যুক্ত। হয়তো 15 দিন পরে ওনার সময় হলো, উনি এসে দুটো অন্তরা গিয়ে দিয়ে গেলেন, এরকম একটা ব্যাপার। এবারে সেই গানটা কি হলো, সেই গানের সে আর ভিতরের কথা আর গেলাম না, সেই গানকে ঠিকঠাক করা যায়, ইয়ে হলো। এবারে মিউজিশিয়ান কেউ, আমি হয়তো গেলাম আলাদাভাবে একদিন তবলাটা বাজিয়ে দিয়ে আসলাম। এবার আমি তবলা, আগে কি হতো, তবলার সাথে ঢোলক লাগবে, 2 জন ঢোলক প্লেয়ারকে বলা হলো, 1 জন তবলা প্লেয়ারকে বলা হলো, বাজেট অনুযায়ী, সবটাই বাজেট ডিপেন্ডস করে। যার বাজেট বেশি আছে সে না হয় 4টে ঢোলক প্লেয়ার বললো, 2টো তবলা প্লেয়ার বললো। আজকে বাজেট কমতে বাজেট কমেছে, বিশেষ করে টেকনোলজির উন্নতির জন্য প্রডিউসাররা বাজেট কমিয়ে দিয়েছে। আমার যেটা মনে হয়, যেহেতু টেকনোলজির এত উন্নতি হয়েছে, অপশন আছে, আজকে ট্র্যাক ওভার করা যাচ্ছে, আজকে ডিটি বাজিয়ে দিতে পারছি। একটা গানকে আমি একবার ঢোলক বাজালাম, আরেকবার ঢোলক বাজিয়ে দাও, ডিটি হয়ে গেল, ডবল ট্র্যাক বাজিয়ে ফেললাম। আরেকবার ঢোল বাজিয়ে দাও, তারা মনে হচ্ছে 3বার বাজালাম। একটা তবলা একবার বাজালাম, লেফট রাইট প্যানিংয়ের জন্য 2বার, সেম ঠেকা, সেম পিক আপ, সেম স্টাইল 2বার করে বাজাতে হচ্ছে। তাতে কি হচ্ছে না, প্লেয়ারের কোয়ান্টেজ পারফেকশন বাড়ছে। তারা সিঙ্কে বাজানো, ক্লিকের সাথে মিলিয়ে বাজানো, কোয়ান্টেজে বাজানো, এগুলো একজনের সেই গুণটা বাড়ছে। কিন্তু এতে একজনের পারফেকশন তৈরি হচ্ছে, বেশি লোকের কিন্তু পারফেকশন তৈরি হচ্ছে না। কারণ একজন ওইভাবে বাজাতে তারই পারফেকশনটা বেশি হচ্ছে বলে বেশিরভাগ লোকরা কিন্তু তাকেই নিচ্ছে, বাকিদেরকে নেওয়ার রিস্ক পাচ্ছে না। কেন, সে যেহেতু এইভাবে হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে। এইরকম 1 জন 2 জন করে দেখবেন মুষ্টিমেয় লোকরা আজকাল বাজাচ্ছে, 3 জন কি 4 জন কি 5 জন ইন্ডাস্ট্রিতে কাজ করে, বাকিরা নেই। এটা খুব সত্যি কথা বললাম আমি, বাকিরা নেই আজকে। আগে 10 জন ঢোলক প্লেয়ার ছিল, গ্রাম থেকে ঢোল প্লেয়ার খুঁজে আনতে হতো বেশি ঢোলক প্লেয়ার লাগলে। কিন্তু আজকে কোথায় সেই দিন, সুমন তুই 4বার ঢোলকটা বাজিয়ে দে। এই টেকনোলজির এই উন্নতিটার জন্য কি হয়েছে, অনেক প্লেয়ারদের অপশন কমে গেছে, সব প্লেয়াররা স্টুডিওতে বাজাতে আসতে পারছে না, তাদেরও পেটের ভাতে টান পড়েছে। এদিকে কি হচ্ছে, 1 জন প্লেয়ারকে দিয়ে 4 জনের বাজনা 6 জনের বাজনা বাজিয়ে নেওয়া হচ্ছে, এই আর কি। আমার এটা মনে হয়েছে আর কি। ঠিক ঠিক ঠিক। আবারও এবারে ফিরে যাই আপনার ওই স্বনামধন্য শিল্পীদের সঙ্গে যে কাজের অভিজ্ঞতা। আপনি খুব উল্লেখযোগ্য নাম বলেছেন, শিপ্রা বসু, পিন্টু ভট্টাচার্য, এরা কিংবদন্তি। মানে সত্যি এদের কোনো মানে এদের নাম শুনলে আমাদের একদম জোর হাতে নমস্কার করতেই হয়। আমার খুব সৌভাগ্য যে আমি ওনাদের সাথে কাজ করতে পেরেছি। অনেকদিন বাজিয়েছি পিন্টুদার সাথে। তখন পিন্টুদা, আমি যখন বাজানো শুরু করছি তখন তো পিন্টু ভট্টাচার্যের শেষ সময়। হ্যাঁ, তারপরে ওনার একটু অ্যাজমেটিক প্রবলেম ছিল, তো সেই তাতেও যত দিন পেরেছি বাজিয়েছি ওনার সাথে, সেই বাজাতে। তারপরে আমার আরেকজনের কথা মনে হচ্ছে, আমাদের সঙ্গীত জগতের জনক বলা যায় আমাদের এই জগতের, মিস্টার ভিভাল সারা। দিনের পর দিন দাদার সাথে আমি একসাথে ঘর করেছি, একসাথে বাজিয়েছি। এবং শেষের দিকে ভিভাল সারা উনি এক্সপায়ার করবার ধরুন বছর 3 আগে থেকে
3-4 বছর আগে থেকে ওনার সব কাজ আমি বাজাতাম। আচ্ছা যত রবীন্দ্রসঙ্গীত হোক, অমুক ছবির কাজ হোক, যাই বালসাদার যাবতীয় যা রেগুলার তবলা প্লেয়ার আমি ছিলাম। এইটা আমার একটা বিরাট বড় সৌভাগ্য হয়েছিল বালসাদার সাথে। বালসাদার সাথেও আমার জীবনের অনেক বড় মানে ঘটনা, আচ্ছা আচ্ছা ইন্টারেস্টিং ঘটনা শুনি দাদার সাথে। শুনি না। মানে বালসাদার প্রসঙ্গটা আসাতে আমার বলতে হলো, হুম আমি তখন অনেকেই আমায় বলতো, আমার নামের পাশে একটা ইয়ে ছিল যে আমার একটু লেট করতাম, স্টুডিওতে যেতে একটু লেট হতো। মনে করো 10টা থেকে ফ্লোর, আমি গিয়ে ঢুকতাম 10টা 15, 10টা 20, না 10:30, 10টা 40, 10টা 45, এই হতে হতে এরকম লেট হয়, মাঝে মধ্যে লেট হয়। তখন অনেক রকম প্রবলেমও থাকতো, যাই হোক যেতাম। বালসাদার কাজে আমাকে উনি বিরাট শিক্ষা দিয়ে দিয়েছিলেন। আমার বলতে কোনো লজ্জা নেই, আমি সবার সামনেই বলছি। ওইটা উনি করেছিলেন বোধহয় বলে আমি এত বড় শিক্ষা পেয়েছি। এটা অন্যদেরও আমার মাধ্যমে শুনে অন্যদেরও, তারা অনেকেই হয়তো শিক্ষা পাবে। 10টা থেকে ফ্লোর ছিল সেই তৎকালীন সাউন্ডিং আলো কুণ্ডু মালিক ছিল সাউন্ডিং স্টুডিওর। আজকে আলোদাও আর নেই, বালসারাদাও নেই, আমি আছি, ঘটনাগুলি মনে আছে। তা আলোদা স্টুডিওতে, সাউন্ডিং স্টুডিওতে বালসারাদার কাজ, 10টায় রিপোর্টিং। আমি ঢুকেছি 10:30। ঢুকতে ট্যাক্সি অমুক করে পড়ে ইনস্ট্রুমেন্ট টেনে নিয়ে গিয়ে ঢুকতে 10:30 বেজে গেছে। আস্তে করে দরজা খুলে উকি মেরেছি, দেখছি বালসারাদা ফ্লোর স্টার্ট। বালসারাদার নোটেশন পেপার, আদার্স যারা সব নোটেশন ইয়ে করছে, অন্যান্য প্লেয়ার যারা এসে গেছে তাদের নিয়ে কাজ শুরু হয়ে গেছে। আমি আস্তে করে দরজাটা খুলে তবলাটা নিয়ে আস্তে করে গিয়ে বাদিকে ঢুকে আস্তে করে বসে ভাবছি কী করব, কথাও বলতে সাহস পাচ্ছি না, উনি কাজে ব্যস্ত, আমার দিকে তাকাচ্ছেই না। তারপর আস্তে করে আমি নিজেই তবলা খুলে তবলা বের করে তবলা সাজিয়ে বসে যখন গানটা হয়ে চলো তবে টেক করা যাক রাজীব, তখন সাউন্ডিং স্টুডিওর রেকর্ডে ছিল রাজীব দা, বিখ্যাত লোক, প্রচুর গান রেকর্ডিং রাজীব দার হাতে। তা আমি দাদাকে গিয়ে জিজ্ঞেস করি, দাদা আমি এটা কি বাজাবো? এই গানে তবলা লাগবে না বাবু, আস্তে আস্তে কথা বলতেন, এই গানে তবলা লাগবে না। আমি আচ্ছা, আমি বসে গেলাম। প্রথম গান রেকর্ডিং হয়ে গেল, দ্বিতীয় গান আবার যেতে, এবার আমি ভেবেছি হয়তো প্রথম গানেও হয়ে গেছে, আমি শেষের দিকে এসেছি হাতে, এবারে গান, দাদা কি স্কেল বলুন, তবলাটা বাঁধবো কি? এটাতে তবলা লাগবে না, এটা গিটারের ওপরে করবো। এইরকম করতে লাঞ্চের আগে 4খানা না 5খানা গান হয়ে গেল, কোনো গানেই উনি বলছে এই গানটাতে বাবু তবলা লাগবে না, তবলা লাগবে না, কোনো কিছুই লাগবে না, ডাফ ঢোলক না রিদিম লাগবে না, আমি এটা এমনি। আর আমি একাই রিদিম প্লেয়ার ছিল, আর অক্টোবরে একজন কেউ ছিল, আমি আজকে মনে পড়ছে না, ওই তাকে দিয়ে ড্রামস ফামস সেটা করে বাজিয়ে নিচ্ছে। আমার একটু কেমন সন্দেহ হলো। তা যাই হোক, লাঞ্চ ফাঞ্চ করে বসে আছি, 3টে লাঞ্চের পরে আবার 2-3টে গান হলো লাঞ্চ ব্রেকের পরে। এবারে আমি আর জিজ্ঞেস করার সাহস পাচ্ছি না, আর উনিও আমায় ডাকছে না। তখন আমি বুঝে গেছি এটা কিছু একটা ঘটনা হয়েছে। আমি বসে রয়েছি, তারপরে আমি কিন্তু ফ্লোর ছেড়ে চলে যাইনি। 5:30 পৌনে 6টা নাগাদ যখন কাজটা শেষ হলো, বালসাদার কাজ করতে এসব পেমেন্ট দেওয়া এসব অ্যাসিস্ট করতো অশোক দা বলে, আমাদের একজন ছিল অশোক দাস। তো অশোক দাকে বললো, সবার পেমেন্ট থাকবে, তারপরে সুমনকে ডেকে পেমেন্টটা দাও, সুমনের পেমেন্টটা দাও। আমাকে অশোক দা এসে ভাউচার লিখিয়ে পেমেন্ট যখন দিচ্ছে, আমি তো বলছি না, আমি তো পেমেন্ট নেবো না, আমি তো বাজাইনি। তখন বালসাদাদা বলে পেমেন্টটা নাও। তো আমি, দাদা আমি তো বাজাইনি, আমি বুঝতে পেরেছি কেন আপনি আমাকে এটা করলেন। বলে বুঝতে পেরেছিস? অনেক দিন উনি তুমিই বলতো, ওই প্রথম আমাকে তুই বললো, বুঝতে পেরেছিস? আমি হ্যাঁ দাদা। আর কি করবি? পরের দিনও দাদার রেকর্ডিং ছিল ওই স্টুডিওতেই, পরপর 2-3 দিনের একটা শিডিউল ছিল। দাদা আর জীবনেও হবে না, তখন হাত জোর করে ফেলেছি, আর জীবনেও হবে না, একটা সময়ের কি গুরুত্ব আমি বুঝতে পেরেছি, আর কোনোদিনও করবো না। আমি আপনার না, তোকে পায়ে ধরতে হবে না, সকাল থেকে 8 ঘন্টা লেট করেছিস, আর এই এতক্ষণ বসে আমি যে তোকে শাস্তি দিয়েছি, সেই শাস্তিটা যে নিয়েছিস আর তুই বুঝতে পেরেছিস, এই জন্য পেমেন্টটা নিয়ে যা। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা, এগুলি সব লাইফের ঘটনা, এগুলি নিয়েই চলছি।
তো ওই যে তারপরের দিন 10টায় রেকর্ডিং, 9:30 পৌনে 10টার মধ্যে পৌঁছে গেছি, এরকম আর কি, আগের থেকে বসে আছি। তো এটা একটা ছিল, এটা হয়। তো এখনো অনেকেই আমাকে নিয়ে মস্করা করে, তুই তো এখনো লেট করিস। ঠিক আছে, সেটা হয়ে যাবে, কিন্তু যাই হোক সব কিছু মিলিয়েই লেট টাইম। তবে আমাকে একজন বলেছিল, খুব নামকরা মিউজিশিয়ান আমাদের এখানকার, আশিস গুপ্ত, আজকে আর উনি আমাদের মধ্যে নেই, খুব রসিক লোক ছিল, বলছে সুমন দাস লেট, সবসময় এটা হয়। এবার ট্যাক্সিতে যাচ্ছিলাম, খুব তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে, আমার সাথে আশিস দাও ছিল, ট্যাক্সিকে বলছি তাড়াতাড়ি যেতে, লেট হয়ে যাচ্ছে, আর অ্যারেঞ্জারের কাছে কথা শুনবো, সুমন তুই কিন্তু লেট করিস, তোর নামের পাশে সবসময় তো সুমন দাস লেট, তো ওকে তাড়াতাড়ি চালাতে বলিস না, দেখিস আবার এমন না হয় তোর নামের আগে লেট না বসে যায়। এইসব আর কি। অনেক মিউজিশিয়ানরা ছিল, আশিস দা, কথায় কথায় এই কথাটার জন্য মনে পড়লো, আশিস গুপ্ত, স্যাক্সোফোন বাজাতেন, ম্যান্ডারিন বাজাতেন, বিখ্যাত। তারা অনেকেই এখন নেই, কিন্তু ওই সিনিয়র মিউজিশিয়ানদের সাথেও কাজ করেছি, প্লাস আমি আজকের এই তুমি যেটা বললে যে দুটো সন্ধিক্ষণ আমি দেখেছি। আমি খুব পুরনো মিউজিশিয়ানদের কাজ, মানে এই আমি সিটি মিউজিকের জন্য আজকে এই কথাগুলি বলতে পারছি, আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি খুব আনন্দিত, আমি বলতে পারছি। এমন মিউজিশিয়ানের সাথে কাজ করেছি যারা আজকের জেনারেশন, আজকের কলকাতার লোক নামই জানে না তাদের। বিখ্যাত তবলা প্লেয়ার ছিল বাপি দেব, রাধাকান্ত নন্দীর নাম সবাই জানে, রাধাকান্ত নন্দী মানে যুগান্ত সৃষ্টিকারী তবলা প্লেয়ার। তারপরে উনি চলে যাওয়ার পরে যারা এসছে তাদের মধ্যে একটা বিখ্যাত নাম ছিল বাপি দেব, প্রীতিময় গোস্বামী, এরা, বাবলু বিশ্বাস, দীপঙ্কর আচার্য, বলতেই হয় আজকে দীপঙ্কর আচার্য যদি আমাদেরকে সাপোর্ট না করতো, আমি আজকে হয়তো এই জায়গাতে থাকতামই না, ওই মানুষটার কথা না বললে না। প্রচুর সাহায্য করেছে জীবনের প্রথম দিনে লাইমলাইটে আসবার জন্য। স্পেশালি দীপঙ্কর দা আজকে হয়তো আমার সামনে নেই, হয়তো কোথা থেকে তুমি হয়তো যদি আমার ইন্টারভিউটা দেখে বা দেখো, তবে আমি খুব আনন্দ পাবো। আমি দীপুদার কাছে খুব কৃতজ্ঞ যে আমাদেরকে তখন ওই সময়টাতে আমরা 2-3 জন রিদম প্লেয়ার ছিলাম, আমি ছিলাম, মানে মিউজিশিয়ানদেরকে নিয়ে যখন হচ্ছে, মিউজিশিয়ানদের নাম তো বলতেই হবে, জয় চক্রবর্তী ছিল, কঙ্গথুম্বা বাজাতো, খুব বিখ্যাত, দারুণ বাজায়, দারুণ মিউজিশিয়ান, কুন্দন সাহা আমার খুব বন্ধু কাছের। আমাদের এই 3টে ছেলেকে দীপঙ্করদা খুব হেল্প করেছিল। উনি চাইতেন যে আমরা 3জন ইন্ডাস্ট্রিতে আসি, আমরা বাজাই, আর তখন ইন্ডাস্ট্রিতে মানে যাদের নামে মানে কাঁপতো ইন্ডাস্ট্রি, বাবু আলোদ ঢোলক বাজাতেন, বাজান এখনো, তারপরে বুলটন দা, বাপি দেব, বাবলু বিশ্বাস, এই এরা, প্রীতিময় গোস্বামী, বাকুদা ছিল খুব বিখ্যাত তবলা প্রায়, সৌমেন দে, অলকনাথ দে, ভুবন হাজরিকা, সবার সাথে উনি কাজ করতো, সিনিয়র মিউজিশিয়ান। তো এদের মধ্যে আমরাও যাতে বাজাতে আসতে সুযোগ পাই, এই ব্যাপারে দীপঙ্কর দা আমাদেরকে খুব সাপোর্ট করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যে বিভিন্ন মিউজিক অ্যারেঞ্জারদের সঙ্গে কাজ করেছেন, তাদের সম্পর্কে যদি একটু কিছু বলেন আমাদের। হ্যাঁ, আমার জীবনে মিউজিক অ্যারেঞ্জার, প্রথম অ্যারেঞ্জার একদম বলতে গেলে নামটা বলতে হয় বুদ্ধ গাঙ্গুলি। আচ্ছা, খুব নামকরা অ্যারেঞ্জার। মানে যিনি সলিল চৌধুরীর সঙ্গে, সলিল চৌধুরী যে ইয়েটা, আমি একদম বুদ্ধদার হাতে ধরে, মানে সেটাও অবশ্য মানে তারও অবশ্য ব্রিজ হচ্ছে গিয়ে দীপঙ্কর আচার্য। দীপুদাই আমাকে বুদ্ধদার ঘরে চেনায়, বুদ্ধ গাঙ্গুলি, গৌতম গাঙ্গুলি, বুদ্ধ গাঙ্গুলির কাজ করলাম, তো বুদ্ধদারই দাদা গৌতম গাঙ্গুলি, ওনার সাথেও কাজ করার সুযোগ পেলাম। এবারে সেই সুবাদেই কিন্তু আমি অজয় চক্রবর্তীর রেকর্ডিং বাজানো বা বড় বড় রেকর্ডিং অনেক বাজানোর সুযোগ বুদ্ধদার জন্যই পেয়েছি। এবার বুদ্ধদা বাজাতে তারপরে একে একে অ্যারেঞ্জারদের ঘরে, আমাদের ইন্ডাস্ট্রিতে যা হয়, ছোট জায়গা তো সব খবর হয়ে যায়, মনে করো বুদ্ধদার ঘরে কোনোটা ভালো বাজনা বাজালাম, ওটা লোকের মুখে মুখে ছড়িয়ে গেল, অন্যান্য অ্যারেঞ্জার, আচ্ছা সুমন বলে ওই ছেলেটা না ভালো বাজায় না, সেটা আজকের দিনেও হচ্ছে, আজকেও, তখন আমি বাজিয়েছি, আজকে আমিও কিছু কিছু ছাত্র তৈরি করেছি, তারাও ভালো বাজাচ্ছে। এবারে ওই লোকের মুখে মুখে নাম শুনে ভালো বাজাচ্ছে, তো এইভাবে ওরাও যাচ্ছে বাজাতে, ওরাও আস্তে আস্তে লাইমলাইটে চলে এসছে। কেন আমি তো প্রায় বছরটা তো অনেক হয়ে গেল, 90 সাল থেকে প্রপার ইন্ডাস্ট্রিতে, 90 সাল থেকে, আর বাজাচ্ছি 86 থেকে, অনেক বছর হয়ে গেল। তো এই যে গ্যাপটাতে এখনো অনেক নতুন ছেলে তৈরি হয়ে গেছে, তারাও বাজাচ্ছে, তাদেরকেও আমরা ওয়েলকাম করছি, আমরা চাই তো তারাও বাজাক। আমরা তো চিরদিন বাজাতে পারবো না, বাজাতে তো লোক আসতেই হবে পরপর, তো আমরা সেই ব্যাপারে তাদেরকেও সাপোর্ট দিই, সুযোগ করে দেওয়ার চেষ্টা করি। তো তখন ওই অ্যারেঞ্জার বলতে ওই বুদ্ধদা, তারপরে রকেট মণ্ডল,
আমাকে খুব টেনেছে। বুদ্ধ গাঙ্গুলি, রকেট মণ্ডল, দুর্বাদল চ্যাটার্জি, মধু মুখার্জি, এইসব অ্যারেঞ্জমেন্ট মানে টপ টপ অ্যারেঞ্জার ছিল তখন। তাদের কাজ বাজিয়ে বাজিয়ে তৈরি হয়েছি। মধুদার কথা বলতে গেলে মনে আসে নচিদার ফুল অ্যালবাম, নচিকেতা চক্রবর্তীর, আর যত হিট গান সব কিন্তু অ্যারেঞ্জ করেছেন সেই সময়। যে প্রথম যে আমার একদম মনে আছে নচিকেতা চক্রবর্তীর প্রথম অ্যালবাম এই বেশ ভালো আছি, সেকেন্ড অ্যালবাম কি হবে, থার্ড অ্যালবাম কে যাব কে যায়, তারপর অ্যালবাম চল যাব তোকে নিয়ে, অ্যালবাম ওয়াইজ আমার মুখস্থ। এবার ওই এক একটা 8টা বা 8টা বা 10টা এর গোটা 8 করে গান হতো একটা অ্যালবামে, সমস্ত গানগুলি আমাদের বায়ানো। আচ্ছা, তাতে ওই তবলা এই হাতের ছোঁয়াটা আমার আছে, এটা আমার সৌভাগ্য। এই গানগুলো সারা ভারতবর্ষময় সবাই জানে। শিল্পী নচিকেতার গানে যখন বাজাচ্ছেন আপনারা, এই 90-এর দশক সম্ভব, 93। হ্যাঁ 90-এর হ্যাঁ, দশক, তখন মনে কি আছে। রেকর্ডিং এর ওই ব্যাপারটা চলে এসেছে যে আলাদা আলাদাভাবে শিল্পী এবং যন্ত্রসঙ্গীত শিল্পীরা করছেন, না তখনও তখনও কিন্তু হয়নি, এতটা আচ্ছা, হয়নি। আচ্ছা তখন মনে হয় 4 ট্র্যাক রেকর্ডিং এসছে, আচ্ছা, মানে 8 ট্র্যাক রেকর্ডিং, এই ব্যাপারটা চলে এসছে তখন। তো আমরা রিদম প্লেয়ার একসাথেই বাজাতাম। আমার এখনো মনে আছে HMB স্টুডিওতে একসাথেই আমি, বাপি দেব, বাবু আদা, বাবু আলুদ, আরেকজনের নাম বলতে ভুলে গেছিলাম, বর্ষিয়ান ঢোলক প্লেয়ার স্বপন মিশ্র আমাদের মধ্যে নেই। এই আমার এখনের জেনারেশন কেউ নামই জানে না স্বপন মিশ্রর। দুর্ধর্ষ ঢোলক প্লেয়ার ছিল, দীর্ঘদিন আমাদের বম্বেতেও কাজ করতেন, বম্বেতে কাজ করতো, কলকাতাতে আনন্দ মিলিন্দের ঘরে কাজ করতো বম্বেতে। তারপরে আমাদের নির্মলা মিশ্রের ভাইপো ছিলেন স্বপন মিশ্র, ওনারা আমার সাথে একসাথে বাজিয়েছি স্বপনদার ঢোলক, বাবু আদা স্বপনদার ঢোলক, আমি বাপি দেব তবলা, এরকম সেট আপে কাজ করেছিলাম, প্রচুর বাজানো আছে এরকম। তো ওই রেকর্ডিং ওই বাজাতে বাজাতে তারপরে একসাথেই মানে ফাংশন রেকর্ডিং, মানে শোজ আর রেকর্ডিং একসাথেই তখনও চলতো, এখনও চলছে। ওই রোজ রেকর্ডিং করতাম, তখন ফাংশনটাও অনেক বেশি ছিল, রেকর্ডিং করতাম, রেকর্ডিং করে আবার বিকেলবেলায় ফাংশন আছে বাজাতে বেরিয়ে যেতাম, এদিক ওদিক শো থাকতো, স্টেজ থাকতো, এইভাবে করে মোটামুটি ভালোই। তো ওই আর্টিস্টদের সাথে তখন এদের সাথে বাজাতাম, যারা যারা আর্টিস্ট আছে, ওই থেকে করতে 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 তারপরে তো আস্তে আস্তে গান বাজনাটা করতে করতে 2000 মানে এই 2000-এর ঘরে পা দিলাম আমরা। 2001, 2, 3, 4 করতে করতে 2005-6 সাল নাগাদ আমরা এসে আবার এই রিয়েলিটি শোয়ের জগতে ঢুকলাম। সেটা ওই স্টুডিও লাইন থেকেই রিয়েলিটি শোয়ের জগতে এসে ঢুকলাম। আচ্ছা, তো আমার আরেকজনের কথা মনে হচ্ছে, জটিল জেঠুর কথাটা মনে পড়ল। এই বুদ্ধদারই অ্যারেঞ্জমেন্ট ছিল জটিলদার একটা গানে। তো কোনো তবলা প্লেয়ার ছিল না, আমি একাই ছিলাম, রাত্রে শিফট রেকর্ডিং ছিল, 2খানা গান ছিল জটিলদার। তো সেই সময় বেহালাতে একটা স্টুডিও ছিল সাউন্ড অন সাউন্ড বলে, সলিল চৌধুরীর স্টুডিও ছিল, সলিল চৌধুরী করেছিলেন, ওখানে বাজাতে গেছিলাম। তো জটিল জেঠু এসেছিল, তো কোনো তবলা প্ল্যান নেই, তো জটিল তো আমাকে তখন অতটা ভালোভাবে চেনে না, বুদ্ধদার মারফতই আমাকে চিনেছিল উনি, বুদ্ধ গাঙ্গুলির মারফতই। তখন জটিল জেঠু ব্যবহারটুকু ভারী মিষ্টি ছিল। হ্যাঁ রে বুদ্ধ, বাচ্চা ছেলে বাজাতে পারবে তো? তো বুদ্ধ, তুমি শুরু করেই দেখোই না, তাই এরকম কথা হলো, ভরসা করো আমার উপর ভরসা করো, বুদ্ধদা বলছিল এরকম, মনে পড়ছে। তারপরে এমন একটা গান ছিল বেশ তবলার মানে প্রাধান্য ছিল বেশি, একটু তবলার লগ্গি ঠগ্গি বাজানো, হ্যাঁ একটু লগ্গি বাজানো, নানা রকম ঠেকার ভেরিয়েশন বাজানো, সুন্দর বেশ। আমাদের যাকে কি বলবো, একটু বাংলার সেই সেই পুরনো রাধাকান্ত নন্দী মান্নাদের সেই ওই চালের গান। তো ওরকম একটা গান ছিল, তাই কোন গানটা মনে আছে? গানটা আমার এই মুহূর্তে মনে নেই, কোনো একটা গান হবে। বাজাবার পরে তো জটিল জেঠু একদম বাচ্চাদের মতো হয়ে গেল, এসে আমাকে সে একদম জড়িয়ে ধরে, বাবা তুই কি, এরকম ভাবে জড়িয়ে ধরে পুরো মাথা থেকে পিঠ পর্যন্ত হাত বুলিয়ে, কি ভালো বাজাস, তোর কি মিষ্টি হাত, আমার সাথে ফাংশনে বাজাবি তো? তো বুদ্ধদা বললো হ্যাঁ, তুমি বললেই ও বাজাবে, তো বাজাবার জন্যই এসছে। ওই জটিলদার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেল। তাই যতদিন উনি ছিলেন ওনার সাথে বাজিয়েছি। চলছে এই করতে করতে করতে, তাই অনেক এর মধ্যে থেকে অনেক শিল্পী, অনেক ঘটনা, কিছু ঘটনা মনে আসে, কিছু ঘটনা মনে আসে না। তো এইরকম করতে করতে তারপরে রেকর্ডিং জগতে আরও ঘটনা আছে, যেমন কিছু কিছু গান, ভালো ভালো গান আমার মনে পড়ছে এই মুহূর্তে।
বাজিয়েছিলাম, যেমন আমারই বন্ধু রাঘব চ্যাটার্জি, হুম আমরা প্রায় একই বয়সী। রাঘবের একটা অ্যালবামের খুব হিট গান, চাঁদ কেন, হুম হুম চাঁদ কেন চাঁদ আসে না কেন আমার ঘরে? আসে না ঘরে। খুব বিখ্যাত গান। হ্যাঁ বিখ্যাত ওই গানটা, আমার মনে আছে ওটা আমাদের এর সুর ছিল, আমাদের আজকের এর সুর, আইডি আইডি আচ্ছা। আজকের ইন্দ্রদীপ দাশগুপ্ত, হুম হুম ওর সুর ছিল। সেই সময় বাজিয়েছিলাম, কত বহু আগে, আমার পারফেক্ট ইয়ারটা মনে পড়ছে না। কোনো এক বৃষ্টির রাতে, রাত 3টের সময় এই গানের সেশন হয়েছে। আচ্ছা রাত 3টের সময় আমরা বাজাচ্ছি, আচ্ছা আমি এবং আমার বন্ধু জয় নন্দী, আচ্ছা আমরা দুজন বাজিয়েছিলাম, টোটাল ডিজাইনিং করেছিলাম গানটা। আচ্ছা। আর সঞ্জয় দাস বাপি গিটার, হুম 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 আর জয় সরকার, হুম জয় সরকার অ্যারেঞ্জমেন্ট করেছিল, মানে আজকের জয় সরকার যে। হুম হুম আর ইন্দ্রদীপের সুর ছিল, বাপি সেনের স্টুডিওতেও হয়েছিল, রেনবো স্টুডিও। রাত 3টের সময় বাজিয়ে 4টে সাড়ে 4টের সময় যখন আমি বেরোচ্ছি, সারা কলকাতাময় হাঁটু পর্যন্ত জল, সারা রাত বৃষ্টি হয়েছিল। আচ্ছা। সেই দিনগুলি মনে আছে। তো সেই গানটা তো প্রচুর হুম হুম সর্বজন বিদিত একটা বিখ্যাত হ্যাঁ, গান। তা ওই 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 অ্যালবামের যা যা গানগুলো আছে সবগুলোই বাজিয়েছিলাম এরকম আর আচ্ছা। কি। তার এরকম আরও অনেক গানই আছে, রচিদার এরকম অনেক গান, লোপাতির গান, লোপাতিরও অনেক হিট গান আমাদের বায়ানো। প্রথম যেই গানগুলো লোপাতিকে লোপামুদ্রা হিসেবে চিনিয়েছে, হুম হুম তো এরকম আরও অনেক গান আছে। এছাড়া আপনি যেগুলো বললেন, যা শুনলাম শিল্পীদের কথা, এছাড়া মুম্বাই সেদিকে কোনো শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বা কোনো গানের? হয়েছে, অভিজ্ঞতা আছে, খুব বেশি যে হয়েছে তা না, বাড়িয়ে বলে তো লাভ নেই, যেটুকু ঠিক সেটুকুই বলি। হয়েছে, কেননা আমরা তো কলকাতার বাজিয়ে কলকাতাতেই বেশি সময়, কিন্তু কোনো একটা সময় না ভেবেছিলাম জাদিদা, জানো তো, যে সেটা ওরকমই 88 সাল কি 89 সাল, আমি আমরা ভেবেছিলাম, তখন খুব কষ্ট করছি, এখানে কোথাও জায়গা পাচ্ছি না, যেখানেই যাচ্ছি সেখানেই ঘাট ধাক্কা, যেখানে যাচ্ছি সেখানেই ঘাট ধাক্কা, চোখ দিয়ে জলও বেরিয়ে যেত। স্টুডিওতে আমি অনেক কারণে, মানে এমনও হয়েছে আমাকে বের করে দিয়েছে, চোখের জল চাপতে পারিনি, বাথরুমে চলে গেছি, বাথরুমে গিয়ে কেঁদেছি, জল মুছে এসে আবার ফ্রেশ হয়ে লোকের সামনে দেখিয়েছি না আমার কিছু হয়নি। এই দিনগুলোও গেছে। তো ওই রকম জায়গা থেকে তখন কলকাতাতে ভীষণ, দেখি তো এর তার সাথে আলোচনা করা শুরু করলো যে বম্বেতে চলে গেলে কেমন হয়, বম্বেতে কি কাজ পাবো, এরকম ভাবছিলাম। তো আলটিমেট আমার আর মুম্বাই যাওয়া হয়ে ওঠেনি দাদা। হ্যাঁ, কলকাতাতেই আস্তে আস্তে জায়গা পেয়ে গেছি, তারপরে কলকাতাতে মা বাবা ভাই বোন, তখন বিয়ে থা হয়নি, যাই হোক সংসারের পর, তারপরে বিয়ে করলাম, মেয়ে হলো, আমার একটা মেয়ে আছে, মেয়ে হলো, এইসব নিয়েই এমনভাবে জড়িয়ে গেলাম শখে, আর মুম্বাই আর যাওয়া হলো না, কিন্তু মনে আশা থেকেই গেছিল একটা। তারপরে কি হলো, তারপর থেকে শুরু হলো মুম্বাই আর্টিস্টদের এখানে এসে কাজ করা, সেই সুবাদে ওই বম্বে আর্টিস্টদের সাথে এখানে বাজাবার সুযোগ হয়েছে। আচ্ছা তারপর আরেকটা যেটা বড় ঘটনা, আমি এই ইন্ডাস্ট্রিতে বাজাতে আমাদের মানে গড অফ মিউজিক আর.ডি. বর্মন, রাহুল দেব বর্মন এক্সপায়ার করলেন। তো তার কিছুদিন পরে আর.ডি. বর্মনকে নিয়ে একটা কাজ হয়েছিল, আশা ভোসলে গিয়েছিল, আমাদের কল্যাণ দা অ্যারেঞ্জমেন্ট করেছিল, কল্যাণ সেন বরাট। আচ্ছা তো ওই আশা ভোসলের প্রায় 8-10টা গান আমি বাজিয়েছিলাম, বাহ মানে আমরা যারা বাজিয়েছিলাম তাদের মধ্যে আমি একজন, বাহ তবলা বাজিয়েছিলাম। বিখ্যাত পঞ্চমীর সুরে, ওই আচ্ছা। ইয়েটার আপনার অ্যালবামটার নাম পঞ্চমীর সুরে। তো পঞ্চমীর সুরে অনেক হিট গান রয়েছে, আশাজির গাওয়া, তো ওটাতে বাজাবার শুরু হয়েছে। এছাড়াও কলকাতার অনেক ছবি যা হয়েছে, মানে আমরা বাজিয়েছি, আশা ভোসলে গিয়েছেন, আমি লতা মঙ্গেশকরকে পাইনি, কিশোর কুমারকে পাইনি, মোহাম্মদ রফিকে পাইনি। এছাড়া বাকি যারা আর্টিস্ট তাদের প্রত্যেকেরই মানে সামনে হয়তো বাজায়নি, ওনাদের ট্র্যাক বাজিয়েছি, ওনারা পরে গিয়েছে আচ্ছা এরকমভাবে। আর এমনি একদম প্রত্যক্ষভাবে সামনাসামনি বাজিয়েছি, যেমন কবিতাজি, কবিতা কৃষ্ণমূর্তি, শ্রেয়া ঘোষাল, অনেক দিন বাজিয়েছি, বা আমাদের বাবুল সুপ্রিয়, শানুদা, তো আরও অনেক আর্টিস্টই বাজিয়েছি, এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না, অনেকের সাথেই কাজ করেছি এদের সাথে। বাহ বাহ দারুণ, দারুণ। তারপর রিয়েলিটি শোয়ের খাতিরে এদের সাথে অনেকের সাথে কাজ করবার সুযোগ হয়েছে, রিয়েলিটি শোয়ের খাতিরে। 2006 সাল থেকে আমি আমাদের বাংলার বিখ্যাত রিয়েলিটি শো সারেগামাপাতে জয়েন করলাম। ওই সারেগামাপাতে জয়েন করে থেকে ওখান থেকে আবার পর আমাদের বাংলার, তখন শিপ্রাদি আসতেন, শিপ্রা বসু, শিপ্রাদি, তালাতাজি আসতেন, তারপরে
অজয় দা তো থাকতো মাঝে মধ্যে জাজমেন্টে, তো অনেকেই থাকতো। তো বম্বে থেকে তখন এই আমাদের এই কুমার শানু আসা শুরু করে। সেই সুবাদে কুমার শানুর সাথে আমাদের খুব ভালো একটা লিঙ্ক তৈরি হয়। শান্তনু মৈত্র এরা আসা শুরু করে। তখন ওই ইয়েতে এই বম্বের আর্টিস্টদের সাথে যোগাযোগ, এই বাজানো শুরু, এইভাবেই চলছে আর কি। বাহ বাহ, একদম চমৎকার। আমাদের সুমনদার সঙ্গে যা কিছু কথা হলো, আমার মনে হয় সেটা মানে বোধহয় আমরা ওই 1/4 শুনতে পেলাম। মানে এত বেশি বাকি রয়ে গেল কথা, এত বেশি অভিজ্ঞতা ওনার, এবং ওনার যে অভিজ্ঞতার ভাণ্ডার সেটা এতটাই সমৃদ্ধ যে আমরা তার কিছু অংশ পেলাম। এই একটি মাত্র এপিসোডে সুমনদার কাছ থেকে সবকিছু জানা হয়ে উঠলো না। এই জানার আগ্রহ রইল আমাদের। সুমনদাকে অনুরোধ করবো আবার একদিন আমাদের সঙ্গে সময় দিতে হবে। অবশ্যই অবশ্যই, সব সময়। এবং আরো 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 অনেক অভিজ্ঞতা আছে, আরো অভিজ্ঞতা, হ্যাঁ, সব অভিজ্ঞতা বলার সময় মনে পড়ে না। হ্যাঁ, আর রিসেন্ট আরেকটা ছোট্ট অভিজ্ঞতা, হ্যাঁ, জয়দীপ দা তুমি বলছো যখন আমি বলি, রিসেন্ট আরেকটা অভিজ্ঞতা আমার খুব হলো, একদম জীবনের স্বপ্ন ছিল বম্বেতে গিয়ে বাজাবো। আচ্ছা, তো সত্যি এই বছর এই গত বছর 2025-এ সেই স্বপ্নটা পূরণ হয়েছে। বম্বে প্রপার ইন্ডাস্ট্রিতে না বাজাতে পারি, বম্বেতে একটা রিয়েলিটি শো বাজাবার সুযোগ হয়েছিল। বাহ বাহ। তাই সেখানে আমরা 1 মাসের মতো কাজ করেছি। এটা আমাদের ডিডি ন্যাশনালের একটা প্রজেক্ট ছিল, ওয়া উস্তাদ বলে, ওয়া উস্তাদ। তাই সেখানে খুব গুণী গুণী লোকেদের সমাহার ছিল। ওই প্রোগ্রামটাতে প্রধান জাজ ছিলেন হচ্ছে গিয়ে আমাদের সাজেন মিশ্র, যে রাজন সাজেন ছিলেন, সাজেনজি ছিলেন, সাজেন মিশ্র জাজ ছিলেন, আর আমাদের মিত ব্রাদার্স ছিল। তারপরে এক এক দিন বা 2 দিন সব ভালো ভালো বিখ্যাত বিখ্যাত মানুষরা আসতেন জাজ করতে। ইসমাইল দরবার এসেছেন, আমাদের শানদা এসেছে, হ্যাঁ, ইসমাইল দরবার, অনুপ জলাটা, রূপকুমার রাঠোর, হরিহরন। সেই সুবাদে, ওই শোয়ের সুবাদে ওনারা সবাই এসছেন, ওনাদের সাথে ওই দিনটুকু কাটানো, একসাথে গান বাজনা করা। হরিজির সাথে হয়তো বা হরিজি গাইবে, হরিজি বলা, হ্যাঁ ভাইয়া সোন ভাইয়া নমস্তে, एक गाना गाऊंगा, वो जो काश ऐसा जो गजल है वो गाएंगे, थोड़ा देख लो। বাস ভাই আলাম, উনিও খুব মুড পেয়ে গেল। হ্যাঁ, এটাই আমার কাছে অনেক, যে কোথায় ছিলাম সেখান থেকে হরিহরনজির মতো একটা মানুষের সাথে বাজাতে পারলে, ওনার বাজাবার পরে ওনার পিঠ চাপড়ানো, ওই যে ওনার হাতের একটা স্পর্শ আমি পেলাম, বাহ, এটাই আমার জীবনকে ধন্য করে দিয়েছে। এইসব শিল্পীদের মতো রূপকুমারজির একটা গান বাজাবার পরে, क्या मिठास है भैया तुम्हारा हाथ में, क्या बात, এই যে এইটুকু বলেছে, আমার আর কিছু, আর এইটুকুই পেয়েছি, এটাই আমার গুরুর কাছে। আর যারা আমার ভালোবাসার লোক আছে তাদের সবার কাছে আমি মানে কৃতজ্ঞতা জানাই, তারা আমাকে এতটা তাদের আশিস এবং ভালোবাসা দিয়েছেন। এই বাহ বাহ। তো বন্ধুরা, আজকে এটা শেষ করব, কিন্তু শেষ করবার আগে আরেকবার একটু অনুভব করার চেষ্টা করুন। আপনারা অনুভব করছি, আমরা নিজে মুখে স্বীকার করছেন, চোখের জল মুছে নিতে হয়েছে, দেখাতে হয়েছে আমার কিছু হয়নি। সেই বেদনা বা সেই একটা করুণ সময়কে অতিক্রম করে এমন এক জায়গায় এসে পৌঁছেছেন যেখানে হরিহরনজির মতন এমন একজন স্বনামধন্য গায়ক তাকে পিঠ চাপড়ে বলছেন, তুমি অসাধারণ বাজিয়েছো। আসলে এই যাত্রা কিন্তু সহজ নয়। ওই জায়গা থেকে এই জায়গায় এসে পৌঁছানোর যে কঠিন সংগ্রাম, যে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এবং যে কঠিন সাধনার মধ্য দিয়ে তিনি গেছেন, তবেই তিনি আজকে এমনভাবে একজন সুপরিচিত তবলা শিল্পী রূপে আজ আমাদের কাছে স্বনামধন্য হয়ে উঠেছেন। আপনার জন্য আরও অনেক অনেক শুভকামনা রইল, এবং আবারও অনুরোধ বলবো না, আমাদের আবদার রইল, আবার আমাদের সঙ্গে বসে কথা বলতে হবে। আদেশ যা বলবেন, অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে আবার দেখা হবে। খুব ভালো থাকবেন, আর আপনাদেরও অনেক অনেক শুভকামনা। দর্শক বন্ধুরা, যারা আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন, পরবর্তী কোনো একটি পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।